নমস্কার এবং সুস্বাগতম। আজ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বক্সার রতন উপন্যাসের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিঙ্ক আপনি পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশন বক্সে, যেখানে আমরা পেয়েছি বক্সার রতন খড়গপুরে একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ম্যাচে, এবং সেখানে তার সঙ্গে আলাপ হচ্ছে জন এবং রোলোর। কিন্তু জন আর রোলো কেন এসেছিল রতনের কাছে? তাদের কথাবার্তায় কার কথা উঠে এসেছিল? রতনের বাবা, সেই বিখ্যাত বৈজ্ঞানিক, তার কথা, যিনি বর্তমানে পাগল হয়ে গেছেন। আর আজকের পর্ব, দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে সেই বৈজ্ঞানিককে দিয়ে। চলুন শুনে নেওয়া যাক। আর এর পরবর্তী পর্বের লিঙ্কগুলো, মোট 4টে পর্বে আমরা আছি, বাকি 2টো পর্বের লিঙ্ক খুব শিগগিরই, অর্থাৎ আগামীকাল এবং পরশু আপনারা পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশন বক্সে। শুরু করছি দ্বিতীয় পর্ব, চলুন। বাঞ্ছারাম তার দিদি হৈমবতীকে বললেন, দিদি, আকাশে যখন রসগোল্লাটা ওঠে তখনই আমার ঠিক খিদে পায়। বাঞ্ছারাম যা বলেন তার দিদি হৈমবতী তাতেই সায় দিয়ে যান, কারণ তিনি কানে শোনেন না। বাঞ্ছারামের আবোল তাবোল কথা তার কানে এক বর্ণও ঢোকে না। এ কথাটা শুনেও হৈমবতী বললেন, তা তো ঠিকই। ল্যাবরেটরির বারান্দায় বাঞ্ছারাম একটা ইজি চেয়ারে শুয়ে আছেন, পাশে একটা মোড়ায় বসে হৈমবতী। হৈমবতীর বয়স 80-র কোঠায়, বাঞ্ছারামের চেয়ে 22 বছরের বড়। এই দিদি বাঞ্ছারামকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন। নিঃসন্তান এই দিদির কাছে বাঞ্ছারাম সন্তানের মতোই। বরাবরই তার যত আবদার সব এই দিদির কাছে। সন্ধ্যের পর আকাশে বড় সড় পূর্ণিমার চাঁদ উঠেছে। বাঞ্ছারাম চাঁদের দিকে চেয়ে বিড়বিড় করে বললেন, ইস, কি বিরাট রসগোল্লা! কারা যে বানায়, রসে একেবারে টইটুম্বুর। বলে মুগ্ধ হয়ে খানিকক্ষণ চেয়ে রইলেন চাঁদের দিকে। তারপর বাচ্চা ছেলের মতো আদুরে গলায় বললেন, ও দিদি, আমি রসগোল্লা খাবো, খিদে পেয়েছে। হৈমবতী মাথা নেড়ে বললেন, যা বলেছিস, ছেলেটা নিশ্চয়ই খড়গপুর থেকে ওর মাসির বাড়ি গেছে। আজ পর্যন্ত একটা চিঠি নেই। বাঞ্ছারাম বিরক্ত হয়ে দিদির দিকে তাকালেন। তারপর যত সব বলে উঠে গিয়ে নিজের গবেষণাগারে ঢুকে আলো জ্বাললেন। গবেষণাগারের অবস্থা অবশ্য শোচনীয়। চারদিকে মাকড়সার জাল, ঝুল, নোংরা। যন্ত্রপাতিও বেশিরভাগই পুরনো আর অকেজো। তবু নেই নেই করেও লাইব্রেরিতে শিশি, বোতল, বুনসেন বার্নার, নানা রকম ধাতব পাত্র, রাসায়নিক, ছোটোখাটো বিচিত্র দর্শন কলকবজা বড় কম নয়। বাঞ্ছারাম দরজাটা বন্ধ করে গম্ভীরভাবে একটা চেয়ারে বসলেন। চেয়ারটা কিছু অদ্ভুত। দেখতে সাধারণ চেয়ার হলেও তার পায়ার বদলে 4টে চাকা লাগানো। চেয়ারের তলায় একটা পিপের মতো বস্তু রয়েছে। বাঞ্ছারাম চেয়ারে বসে একটা হাতল টানতেই একটা কলকল কলকল শব্দ হলো। পিপেটা ঘুরতে লাগলো আর চেয়ারটাও আস্তে আস্তে চলতে লাগলো। এটা হচ্ছে বাঞ্ছারামের আবিষ্কার, জ্বালানিহীন সুলভ জলচালিত যান। পিপের মধ্যে নানা খোপে জল ভরে রাখা রয়েছে। হাতল টানার সঙ্গে সঙ্গে সেই খোপগুলোর মধ্যে কয়েকটা উল্টে যায়, জল গিয়ে অন্য পাত্রে পড়ে, আবার সেই পাত্রগুলো উল্টে যায়। এরকমভাবে পিপের মধ্যে জলে একটা গতি সঞ্চারিত হয়। পিপেটা ঘুরতে থাকে আর সেই ঘূর্ণনে এই চেয়ারটাও চালিত হয়।
চেয়ার চালিয়ে বাঞ্ছারাম ল্যাবরেটরির ভিতরে কিছুক্ষণ এলোমেলো ঘুরে বেড়ালেন। একটা টেবিলের কাছে থেমে চেয়ে রইলেন ভুরু কুঁচকে। টেবিলে একটা বিল্ট ইন বেসিন, বেসিনের কলের সঙ্গে লাগানো ছোট একটা জলবিদ্যুৎ যন্ত্র। বহুকাল আগে বড় কাজে যখন তেমন হাত দেননি বাঞ্ছারাম, তখন এসব মজার জিনিস তৈরি করতেন। জলের ট্যাপ খুললেই জেনারেটর চালু হবে, তাই দিয়েই একটা গোটা ঘরের আলো পাখার ব্যবস্থা, 1 পয়সা খরচ নেই। তবু এইগুলোর পেটেন্ট নেননি বাঞ্ছারাম। তার মাথায় হিট অ্যাম্প্লিফিকেশনের যে স্বপ্ন ছিল, তা কাজে করতে পারলে জগৎ জোড়া খ্যাতি হবে, পৃথিবীর অশেষ মঙ্গল ঘটবে। তাই ছোটোখাটো আবিষ্কারগুলোকে তিনি বিশেষ মূল্য দেননি, আজও দেন না। চেয়ার চালিয়ে তিনি জানলার ধারে এলেন। সেখানে একটা টেবিলের ওপর কাঁচের একটি গোলক। গোলকটির দিকে নির্নিমেষ চোখে চেয়ে রইলেন কিছুক্ষণ। অর্ধেক আকাশের ছায়া পড়েছে গোলকে, গ্রহ নক্ষত্রের নিখুঁত ছবি। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। ঘুরতে ঘুরতে বাঞ্ছারাম এলেন ল্যাবরেটরির মাঝখানে মস্ত টেবিলটার ধারে। টেবিলের ওপরে আজও রয়েছে কলসির মতো দেখতে বড় সড়ো একটা ধাতব পাত্র, তলায় একটা ফুটো। এই যন্ত্রটাই ছিল বাঞ্ছারামের জীবনের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় সাধনা। সফল হলে পৃথিবীর মানুষ উপকৃত হতো। মাত্র একটা মোমবাতির আগুনের তাপ থেকে কলকাতার মতো মস্ত একটা শহরের যাবতীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারত। একটা দেশলাই কাঠির আগুনে 1 কেটলি জল ফোটানো যেত। একটুখানি তাপকে বহু গুণ বাড়ানোর এই যন্ত্র তৈরিতে তিনি সফল হয়েছিলেন কি না, আজ তা আর তাঁর মনে নেই। শুধু মনে আছে, যন্ত্রটা যখন প্রায় তৈরি করে ফেলেছেন, তখন একদিন হঠাৎ এই টেবিলের ধারে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। যখন জ্ঞান ফিরল, তখন তিনি হাসপাতালে। আর তারপর থেকে কিছুই আর তার তেমন মনে পড়ে না। হিট অ্যাম্প্লিফিকেশনের কোনো কাগজপত্র আর খুঁজে পাওয়া যায়নি। একেবারে শেষ হওয়ার মুখে এসেও যন্ত্রটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে আজও। বাঞ্ছারাম মাথায় হাত দিয়ে যন্ত্রটার দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, রসগোল্লা, রসগোল্লার চেয়ে আর কি ভালো থাকতে পারে পৃথিবীতে? আগে আছে, রসগোল্লার চেয়েও ভালো জিনিস আছে। টেবিলের তলা থেকে কে যেন বেশ জোরের সঙ্গে বলে উঠল। বাঞ্ছারাম বললেন, হতেই পারে না। সে আপনি আমার খুড়িমার হাতের কচু শাক খাননি বলে বলতেছেন, খেলে আর বলতেন না। বলে টেবিলের তলার পাতা একটা শতরঞ্চির বিছানা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো রঘু, বাঞ্ছারামের বহু পুরনো চাকর। বেরিয়ে এসে সে একটা হাই তুলে বলল, আরও আছে, এই রাজশাহীর রাঘবশাহী খেয়েছেন? ঢাকার বাখরখানি। বাঞ্ছারাম ধমকে উঠলেন, এই রসগোল্লা পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য। রঘু রেগে গিয়ে বলল, সেই জন্যই তো লোকে আপনাকে পাগল বলে। বাঞ্ছারাম কিছুক্ষণ গুম হয়ে থেকে বললেন, এখনো বলে? আগে বলে বই কি। বাঞ্ছারাম চোখ পাকিয়ে বললেন, আজ বলেছে। রঘু মুখ গোমড়া করে বলল, রোজ বলে, আজই বা বলবে না কেন?
তা তুই তাদের কি জবাব দিলি? একে জবাব দেওয়ার কিছু নেই, আমি তো বরাবরই বলে আসতেছি যে দাদাবাবুটা একটা আস্ত পাগল। তার এই জাদুঘরে ঢুকলে এই যন্ত্রটা ফোঁস করে, ওই যন্ত্রটা ফাঁস করে, এই বস্তুটা চলতে লাগে তো আরেকটা বস্তু ভূতের নৃত্য করে। এই পাগলা ঘরের মোড়ল যিনি, তারে পাগল কব না তো কি? তাহলে তুইও বলিস? বল কি আজ বলেছিস? আগে এই তো বললাম আপনি একটা পাগল। বাঞ্ছারাম কটমট করে রঘুর দিকে চেয়ে থাকেন কিছুক্ষণ, তারপর বলেন, আচ্ছা যা, আজ ছেড়ে দিলাম, আর কখনো বলবি না। রঘু সেই ছেলেবেলা থেকে বাঞ্ছারামের সঙ্গে আছে। 3 কুলে তার আর কেউ নেই। সে লেখাপড়া শেখেনি, আর বাঞ্ছারাম মস্ত পণ্ডিত। তবু রঘু বরাবর প্রায় সব বিষয় নিয়েই বাঞ্ছারামের সঙ্গে রীতিমতো ঝগড়া করেছে। তাদের মতের মিল নেই, শুধু অন্তরের মিল আছে। রঘু বাঞ্ছারামকে দারুণ ভালোবাসে। সে একটা হাই তুলে বলে, তখন বাবা মশাইয়ের কথাটা যদি শুনতেন, যদি ওকালতিটা পড়তেন, তবে আজ আর এই অবস্থা হতো না। ওকালতির মতো জিনিস আছে। আমাদের গ্রামের এই বসন্ত উকিলকে দেখলে দারোগা বাবুও ঘোড়া থেকে নেমে পড়তেন। এ কথা ঠিক যে বাঞ্ছারামের বাবা অক্রুর বাবু চেয়েছিলেন ছেলে উকিল হোক। বাঞ্ছারাম তা হননি, আর সেই ব্যাপারটা এই রঘুর বিশেষ ভালো লাগেনি। রঘু সেই নিয়ে রোজই খোঁটা দেয়। বাঞ্ছারাম তার জল গাড়ি চালিয়ে ঘরের চারদিকে ঘুরতে ঘুরতে বললেন, শোন, আসলে আমি পাগল নই। আমি আসলে ওই কাজের কথাটা ভুলে যাই, ঠিক সময় ঠিক জিনিসটা মনে পড়ে না। তুই লোককে একটু বুঝিয়ে বলিস তো। হ্যাঁ, কি 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 বলবো? আমি পাগল নই। ও আচ্ছা, বলবো। এখন খেয়ে শুয়ে পড়বেন, চলুন। গভীর রাতে বাঞ্ছারাম বিছানা ছেড়ে চুপি চুপি উঠে পড়লেন। পা টিপে টিপে এসে ল্যাবরেটরি খুলে ভিতরে ঢুকলেন। দরজাটা সাবধানে ভেজিয়ে দিয়ে এসে দাঁড়ালেন অসম্পূর্ণ হিট অ্যাম্প্লিফায়ারটার সামনে। কি যেন প্রায়ই তার মনে পড়ি করে, কিন্তু একটুর জন্য মনে পড়ে না। স্মৃতিশক্তি বড়ই দুর্বল। কপালটা ডান হাতের 2 আঙুলে চেপে ধরে ভ্রু কুঁচকে বাঞ্ছারাম তার সাধের যন্ত্রটার দিকে চেয়ে থাকেন। তার মনে হয় কেউ যদি তাকে যথেষ্ট রসগোল্লা খাওয়ায়, তাহলে তার মাথার এই ধোঁয়াটা কেটে যাবে। কিন্তু কেউই তার কথা শোনে না। তার খাওয়া দাওয়ার ব্যাপারে ডাক্তারের নির্দেশ খুবই কড়া। অনেকক্ষণ কপালটা চেপে ধরে থেকে তিনি একটা চেয়ার টেনে বসলেন। তারপর যন্ত্রটা সার্কিট খুলে বিভিন্ন অংশে হাত বোলাতে লাগলেন। হঠাৎ ঘাড়ে শিরশির করে একটু হাওয়া লাগলো, উত্তুরে হাওয়া। বাঞ্ছারাম ঘাড় ফিরিয়ে তাকালেন। ল্যাবরেটরির দরজা জানলা সবই বন্ধ থাকার কথা, হাওয়া আসবে কোত্থেকে? অন্যমনস্ক বাঞ্ছারাম উঠলেন। উত্তরের কাঁচের জানলাটার কাছে এগিয়ে গিয়ে বাইরে তাকালেন একটু। আকাশে জ্যোৎস্নার বান ডাকছে। একটু কুয়াশা ঘেরা জ্যোৎস্না ভারী রহস্যময়। তার আবার রসগোল্লার কথা মনে পড়ল। ভালো করে জ্যোৎস্না দেখার জন্য একটু ঝুঁকতেই তার হাতের ঠেলায় জানলার একটা পাল্লা খুলে গেল।
বাঞ্ছারাম বিরক্ত হলেন। পই পই করে রঘুকে বলা আছে ল্যাবরেটরির জানলা বা দরজার ছিটকিনি যেন খুলে রাখা না হয়। জানলাটা আবার সাবধানে বন্ধ করে ছিটকিনি লাগালেন তিনি। তারপর আবার যন্ত্রটার সামনে এসে বসলেন। তার কেবলই মনে হয় একদিন তার সব কথা হঠাৎ মনে পড়ে যাবে, আর সেদিন যন্ত্রটাও কাজ করতে শুরু করবে। একটুখানি তাপকে 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বাড়িয়ে তুলতে থাকবে তার এই যন্ত্র। দুনিয়া থেকে তাপ ও বিদ্যুতের সব সমস্যা দূর হয়ে যাবে। বাঞ্ছারাম তার সাধের যন্ত্রটার নানা অংশ নাড়াচাড়া করতে লাগলেন। হঠাৎ তার হাত থেমে গেল, শরীরটা শক্ত হয়ে উঠল, চোখের পলক পর্যন্ত পড়ছে না। কেন এমন হয় তা বাঞ্ছারাম জানেন। কেউ যদি আড়াল থেকে লুকিয়ে তার দিকে চেয়ে থাকে, ঠিক তখনই এরকম হয়, অন্য কোনো সময় এরকম হয় না। বাঞ্ছারাম বুঝতে পারলেন আড়াল থেকে কেউ তাকে লক্ষ্য করছে, কিন্তু কে? বাঞ্ছারাম আস্তে আস্তে নিজের শরীরটাকে চেয়ারে ছেড়ে দিলেন। ঘাড় হেলিয়ে চোখ বুজে রসগোল্লার কথা ভাবতে লাগলেন। ছেলেবেলায় মতি ময়রার দোকানে ভিয়েন ঘরে গিয়ে গরম রসগোল্লার একটু রস পাওয়ার আশায় যখন দাঁড়িয়ে থাকতেন, তখন চোখে পড়ত মস্ত কালো এক কড়াইতে টইটুম্বুর রস ফুটছে, আর তাতে শয়ে শয়ে পিংপং বলের মতো রসগোল্লা লাফাচ্ছে, নাচছে, দুলছে। কি যে সুন্দর সেই দৃশ্য! চোখ বুজে সেই দৃশ্যটা মনশ্চক্ষে দেখতে লাগলেন বাঞ্ছারাম। দেখতে দেখতে শরীরের আড়ষ্ট ভাবটা কেটে গেল। ঘাড়ে আবার শিরশির করে একটু উত্তুরে বাতাস এসে লাগলেন, অর্থাৎ উত্তরের জানলাটা আবার কেউ খুলেছে। বাঞ্ছারাম ঘাড় ঘোরালেন, অনুচ্চ স্বরে বললেন, কে কে ওখানে? কেউ জবাব দিল না, কিন্তু বাতাসের ঝাপটায় একটা পাল্লা ঠাস করে বন্ধ হয়ে গেল। বাঞ্ছারাম অবাক হয়ে আপন মনেই বলে উঠলেন, আশ্চর্য, আমি কি পাগল হয়ে গেলাম নাকি? জানলাটা তো এইমাত্র বন্ধ করে দিয়ে এলাম, নাকি করিনি? বাঞ্ছারাম আবার উঠলেন, জানলার দিকে এগোতে গিয়ে থমকে দাঁড়ালেন। মাথাটা তার একেবারেই গেছে। যাহ বাবা, দরজাটাই যে বন্ধ করতে ভুলে গেছেন। ল্যাবরেটরির দরজার দুটো পাল্লাই হাঁ হাঁ করছে খোলা। দরজার দিকে এগোতে গিয়ে বাঞ্ছারামকে আবার থমকাতে হলো। দরজার পাল্লা দুটো সাবধানে বন্ধ করে দিল কে যেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। বাঞ্ছারাম আপন মনেই হাসলেন। রঘু যে তাকে পাগল বলে, সে তাহলে এমনিতে নয়, পাগল তিনি বটেন। কথাটা ভেবেই বাঞ্ছারাম খুব হোক হোক করে হাসলেন। হাসতে হাসতে চোখে জল এসে গেল। খানিকক্ষণ হেসে নিয়ে গায়ের আলোয়ানে চোখের জল মুছে সামনে তাকিয়ে দেখেন, সামনের টেবিলে কাঁচের মস্ত্র যন্ত্রটার পাশে একটা ডল পুতুল দাঁড়িয়ে আছে। সাহেব ডল পুতুল, মাথায় টুপি, পরনে স্যুট, গলায় টাই, চোখের তারা কটা। বাঞ্ছারাম আবার হেসে উঠতে যাচ্ছিলেন। হঠাৎ ডল পুতুলটা ঠোঁটে তর্জনী ঠেকিয়ে চাপা স্বরে বলল, শাট আপ।
কথা কওয়া পুতুল নাকি? বাঞ্ছারাম খুশি হলেন। তার একটা ছেলে আছে। ছেলেটা কত বড় হয়েছে তা তার জানা নেই, তবে ছেলের নাম যে রতন তা তার মনে আছে। এই ডল পুতুলটা রতনকে দেবেন, ছেলেটা খুশি হবে। এই ভেবে বাঞ্ছারাম পুতুলটার দিকে হাসি হাসি মুখ করে এগিয়ে গেলেন। বেশ পুতুল, কথা কয়, হাত পা নাড়ে। বাঞ্ছারাম হাত বাড়িয়েছিলেন, কিন্তু পুতুলটাকে ধরতে পারলেন না। তার আগেই পিছন থেকে একটা ভারী হাত তার ঘাড়টা চেপে ধরল। এরকম জোরালো হাত কারো থাকতে পারে তা বাঞ্ছারামের জানা ছিল না। ঘাড়ে ধরে হাতটা প্রায় তাকে শূন্যে তুলে ফেলল। তারপর কয়েকটা ঝাঁকুনি দিয়ে আবার মেঝের ওপর দাঁড় করিয়ে দিল। ব্যথায় চেঁচিয়ে উঠতে গিয়েও পারলেন না বাঞ্ছারাম। গলা বুজে এলো, চোখে অন্ধকার দেখলেন, মাথাটা পাক খেলো। দাঁড়ানোর পরেও টলমল করে পড়ে যাচ্ছিলেন। সেই হাতটা তার ঘাড় ধরে আছে বলে পড়লেন না। মুখটা ঘোরাতে পারছিলেন না বাঞ্ছারাম। তবে এক পলক আবছা দেখলেন, যে লোকটা তার ঘাড় ধরে আছে সে অন্তত 6 ফুট 3-4 ইঞ্চি লম্বা এবং বিশাল তার স্বাস্থ্য, একখানা আস্ত দানব। এমনিতেই বাঞ্ছারামের মাথার ঠিক নেই, এখন ভয়ে আরো গুলিয়ে গেল। এ কি দুঃস্বপ্ন নাকি? টেবিলের ওপর দাঁড়ানো ডল পুতুলটা গম্ভীরভাবে তাকে দেখছিল। বাঞ্ছারাম দম ফিরে পেয়ে যখন হাঁপাচ্ছেন, তখন পুতুলটা তীক্ষ্ণ স্বরে ইংরেজিতে বলল, সেই জিনিসটা কোথায়? বাঞ্ছারাম এবার ভালো করে ঠাহর করে বুঝলেন, সামনের ডল পুতুলটা আসলে পুতুল নয়, খুব বেঁটে একটা লোক। এত বেঁটে যে প্রায় বামন বীর বলে মনে হয়। কিন্তু বামনদের চেহারা যেমন মাঝে মাঝে বিকৃতি দেখা দেয়, এর তেমন নয়। বেঁটে হলেও এর চেহারাটা খুব সুষম গঠনের। বয়সও খুব বেশি নয়। বাঞ্ছারাম হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন, কোন জিনিসটা? হিট অ্যাম্প্লিফিকেশনের সার্কিট ডিজাইন। আমরা তোমাকে মোট 10 মিনিট সময় দেব, চটপট সেটা বের করে দাও। বাঞ্ছারাম চোখ গোল করে তাকিয়ে থাকেন। কিছুই মনে পড়ে না তার। শুধু মনে হয় এখন তার কিছু রসগোল্লা খাওয়া দরকার। বুকটা ধড়ফড় করছে, শ্বাসের কষ্ট হচ্ছে, ঘাড়টা টনটন করছে। রসগোল্লা খেলেই সব ঠিক হয়ে যাবে। তিনি কোকিয়ে উঠে বললেন, গিভ মি সাম রসগোল্লা। কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘাড়ে আর একটা ঝাঁকুনি। এত জোর সেই ঝাঁকুনি যে বাঞ্ছারাম কিছুক্ষণের জন্য জ্ঞান হারালেন প্রবল যন্ত্রণায়। জ্ঞান ফিরে এলে দেখেন তিনি চেয়ারে বসে আছেন। সামনে আরেকটা চেয়ারে সেই বেঁটে সাহেব, আর তার পাশেই দাঁড়িয়ে আছে সেই প্রকাণ্ড দানবটা। দানবের হাতে একটা রবারের 1.5 হাত লম্বা পাইপ। বেঁটে লোকটা বলল, সেটা কোথায়? হ্যাঁ, কোনটা? থতমত খেয়ে জিজ্ঞেস করেন বাঞ্ছারাম। হিট অ্যাম্প্লিফিকেশনের ডিজাইন আর ফর্মুলা। নেই, আমার কাছে নেই, আমি রসগোল্লা খাবো। চোখের পলকে দানবটা এগিয়ে এলো। রবারের হোসটা মুখের সামনে নাচিয়ে হিন্দিতে বলল, পাগলামি একদম সারিয়ে দেবো, মারের চোটে সব পাগলামি সেরে যাবে, বুঝলে? ঠিক ঠিক বাতচিত করো, সাহেব যা জানতে চাইবে তার জবাব দাও।
বাঞ্ছারাম ভয়ে জড়সড় হয়ে গেলেন, কিন্তু তার যে কিছু মনে নেই, তিনি কি করবেন? বেটে সাহেবটা ধীর ও গম্ভীর স্বরে একটু ভাঙা ইংরেজিতে বলল, শোনো ব্যানার্জি, রবিন তোমার ফর্মুলা পায়নি। তোমার ফর্মুলা তোমার কাছেই আছে, আমরা জানি। বাঁচতে চাও তো বের করে দাও, না হলে তোমার চোখের সামনে আগে তোমার ছেলেকে আমরা খুন করব, তারপর ধীরে ধীরে অনেক কষ্ট দিয়ে তোমাকেও। বাঞ্ছারাম অস্থির বোধ করলেন, বললেন, আমার ছেলে যে ছোট্ট, তাকে মারবে, তাকে মারবে কেন? মেটে লোকটা একটু হাসলো, ক্রূর হাসি, বলল, তোমার ছেলে মোটেই ছোট নয়, যথেষ্ট বড়, নাম করা বক্সার। বাঞ্ছারাম মাথা নেড়ে বললেন, এই আমার ছেলেকে তোমরা মেরো না, ফর্মুলা নিয়ে যাও। সেটা কোথায় আছে? হ্যাঁ, বোধ হয় ওই ওই আলমারিতে, ওই যে লোহার আলমারি খোলাই আছে। বেটে লোকটা চোখের ইঙ্গিত করলো। দানবটা গিয়ে আলমারি খুলল। পুরনো কাগজপত্র আর কিছু ফাইল আজও অযত্নে পড়ে আছে চারটে তাকে। দানবটা ঝটপট সব কাগজপত্র নামালো। ঘণ্টাখানেক ধরে তন্ন তন্ন করে খুঁজল। তারপর রক্ত জল করা ভয়ালো চোখে তাকালো বাঞ্ছারামের দিকে। বেটে লোকটার ভুরু কোঁচকানোই ছিল, এবার হঠাৎ চোখে একটা রাগের বিদ্যুৎ খেলে গেল। চাপা গলায় চিবিয়ে চিবিয়ে বলল, জিনিসটা আলমারিতে নেই। তুমি কি আমাদের সঙ্গে রসিকতা করছো? বাঞ্ছারাম নিজের কপাল টিপে ধরে ভয়ার্ত গলায় বললেন, আমার যে কিছু মনে থাকে না, কি করব? দানবের মতো লোকটা রবারের হোস হাতে এগিয়ে এলো। বাঞ্ছারাম ভয়ে কুঁচকে যাচ্ছিলেন, চোখে অবোধ দৃষ্টি। কিছুতেই মনে পড়ছে না ফর্মুলাটা কোথায় রেখেছেন। দানবের হাতের রবারের হোসটা তার বাঁ হাতে একটা মুগুরের মতো এসে লাগলো। বাঞ্ছারামের মনে হলো হাতটা ভেঙে গুঁড়িয়ে গেল বুঝি। কোনোই থেকে সমস্ত হাতটা অসাড় হয়ে ঝিনঝিন করতে লাগলো। চোখে লাল নীল হলুদ ফুলঝুরি দেখতে লাগলেন। বাবা গো বলে একটা অস্ফুট আর্তনাদ করলেন। মুখটা বেঁকে গেল ব্যথার তাড়নায়। ঠোঁট দিয়ে গেঁজলা বেরোতে লাগলো, চোখ উল্টে গেল। দানবটাই ট্যাপ থেকে এক কোষ জল এনে ঝাপটা দিল মুখে। বাঞ্ছারাম চোখ খুললেন। বেটে লোকটা ঠান্ডা গলায় বলল, তোমার মতো বিখ্যাত লোককে মারধর করতে আমাদের খারাপ লাগছে, কিন্তু এটাও সত্যি যে তুমি আগুন নিয়ে খেলা করছো। তোমার আবিষ্কার যদি তোমার কাছেই লুকোনো থাকে, তবে তা দিয়ে পৃথিবীর মঙ্গল হবে না। পৃথিবীর স্বার্থেই তোমার আবিষ্কারটা আমাদের জানা দরকার। বাঞ্ছারাম ছেলে মানুষের মতো আদুরে গলায় বললেন, আমি 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 দিদির কাছে যাব, আমি রসগোল্লা খাবো। বেটে সাহেবটা রসগোল্লা চেনে না। বয়স্ক লোকের দিদির কাছে যাবার বায়নাও তার বোঝার কথা নয়। উপরন্তু বাঞ্ছারাম কথাটা বললেন বাংলায়,
তারপর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। শত্রুপক্ষ তাকে কাঁদবার জন্য মিনিট 5 সময় দিল। তারপরই দানবটা এসে তার ডান কবজিটা চেপে ধরল, কিন্তু তা সাধারণ চেপে ধরা নয়, যে কায়দায় ধরল তাকে বলে জুডোস থাম্ব লক। শিরা, স্নায়ু ইত্যাদি নিরীখ করে ধরা। একটু চাপ দিলেই গা দিয়ে ঘাম ছাড়ে, প্রাণ বলে পালাই পালাই, শরীর থরথর করে কাঁপতে থাকে। চাপ আর একটু বাড়ালে যে কোনো মজবুত কবজি ভেঙে বা অকেজো হয়ে যেতে পারে। বাঞ্ছারাম মুখ ও যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। এই শীতেও তার পাঞ্জাবি ভিজে গেল ঘামে, মাথা ঘুরতে লাগলো, বমি বমি ভাব হতে লাগলো। দানবটা বলল, বলো বলো, শিগগির বলো। কিন্তু কি বলবেন বাঞ্ছারাম? তার পাগলাটে মাথায় ঘোলা জলের মতো আবছা হয়ে গেছে স্মৃতি। তার ঠোঁট নড়তে লাগলো। তিনি বলতে চাইলেন, মেরো না, আর মেরো না, ছেড়ে দাও। কিন্তু বুকের ওপর মাথা ঝুঁকে পড়ল বাঞ্ছারামের। মুখে গ্যাঁজলা, চোখ উল্টানো, আবার জলের ঝটকা। জ্ঞান ফিরলেও আতঙ্কে বাঞ্ছারাম বোধ বুদ্ধিহীন হয়ে গেছেন। তার উপর শরীরে প্রচণ্ড যন্ত্রণা, ঘাড় ছিঁড়ে পড়ছে, দুটো হাতই অনড় হয়ে গেছে ব্যথায়, চোখ ভরা জল। বেঁটে লোকটা চেয়ার থেকে নেমে সামনে এসে দাঁড়ালো, বলল, আমরা খবর রাখি, তোমার এই পাগলামিটা অভিনয় মাত্র। অনেক দিন ধরেই তুমি পাগল সেজে আছো, কাজেই আমাদের সঙ্গে অভিনয়ের চালাকি করো না। মনে রেখো, এখানেই ব্যাপারটা শেষ হবে না। আমরা তোমার ছেলেকে তোমার সামনে খুন করব, আর আমরা যা বলি তাই করি। বাঞ্ছারাম কোকিয়ে উঠলেন বিভীষিকা দেখে। গোঙাতে গোঙাতে বললেন, ফর্মুলাটা কোথাও আছে, আমার ছেলেকে মেরো না। বড় ছোট্ট ছেলে, মা মরা দুঃখী ছেলে, তাকে মেরো না। বেটে লোকটা কবজি ঘড়ির দিকে চেয়ে বলল, তোমাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। কাল ঠিক এই সময় আমরা আসব, রাত 1:30 নাগাদ। যদি তখন আমরা জিনিসটা হাতে না পাই, তাহলে যা হবার তাই হবে। পুলিশকে বা আর কাউকে খবর দিও না, তাতে লাভ নেই। বাঞ্ছারাম মাথা নাড়লেন, মুখে কথা আসছিল না। বামন আর দানব নিঃশব্দে বেরিয়ে গেল। পরদিন যখন ল্যাবরেটরিতে এসে তাকে আবিষ্কার করল রঘু, তখন তার 103 ডিগ্রি জ্বর, চোখ টকটক করছে লাল, অবিরল ভুল বকছেন। রতনকে ওরা মেরে ফেলবে, ফর্মুলাটা কোথায়, ফর্মুলাটা? ডাক্তার এসে ওষুধ দিল। তার হাতে পায়ে কোনো কালশিটে বা চোখে পড়ার মতো মারের দাগ নেই, শুধু দুটো হাতই আড়ষ্ট আর সামান্য ফোলা। ডাক্তার তাকে ঘুম পাড়িয়ে রেখে চলে গেল। দুপুরে ঘুম ভাঙল বাঞ্ছারামে। জ্বর একটু কম, ব্যথা থাকলেও অসহ্য নয়। ঘুম থেকে জেগে অসহায়ের মতো সিলিংয়ের দিকে চেয়ে রইলেন তিনি। কি করবেন? ফর্মুলাটা যে কোথায় তা তার জানা নেই। বাঞ্ছারাম কষ্টে সৃষ্টে উঠলেন। তারপর ল্যাবরেটরিতে এসে চুপ করে বসে রইলেন। খুব মন দিয়ে ভাববার চেষ্টা করলেন বহুদিন আগেকার ঘটনাটা।
কিন্তু কিছুতেই মনে পড়ল না। রাতে খেয়ে দিয়ে শুতে গেলেন, ঘুম এলো না। গভীর রাতে চুপি চুপি উঠে এলেন ল্যাবরেটরিতে। অন্ধকার ল্যাবরেটরি, দরজায় আজ তালা নেই, কেবল ভেজানো। ভিতরে পা দিলেন, আলোর সুইচের দিকে হাত বাড়িয়েছেন, কিন্তু ছুঁতে পারলেন না। তার আগেই একটা তোয়ালে এসে তার মুখ চেপে ধরল, তিনি জ্ঞান হারালেন। রতন যখন সকালবেলায় বাড়িতে এসে পৌঁছল, তখন পাড়া প্রতিবেশী এবং পুলিশ জমা হয়েছে। বুড়ি পিসি চুপ করে বসে আছে। রঘু হাপুস নয়নে কাঁদছে। রতনকে দেখে কান্না বাড়ল। খোকা বাবু গো, কর্তাকে কারা গুম করেছে। সদ্য জাতীয় চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফেরবার আনন্দ মুহূর্তেই মিলিয়ে গেল। তবু পিসি বা রঘুর মতো ভ্যাবাচাকা খাওয়া বা ভেঙে পড়ার মানুষ সে নয়। সকলের এলোমেলো কথা থেকে যা বুঝল তা হলো, রোজেরকার মতো ভোরবেলা ল্যাবরেটরি ঝাড়ু দিতে এসে রঘু দেখে তালাটা ভাঙা, ঘরের জিনিসপত্র ছত্রখান, আর বাঞ্ছারামের চশমা জোড়া পড়ে ভেঙে আছে। তিনি কোথাও নেই। বাঞ্ছারামের প্রাতভ্রমণ করবার অভ্যেস নেই। বলতে কি, গত 1 বছর তিনি বাড়ির বাইরে একা কখনোই যাননি। পুলিশের অবশ্য ধারণা তিনি কোথাও গেছেন এবং ফিরে আসবেন। যাদের মাথা খারাপ তাদের গতিবিধি সম্পর্কে নিশ্চয় করে তো কিছু বলা যায় না। রতনকে দেখে পিসির থতমত ভাবটা খানিক বাদে কেটে যাবার পর পিসি বলল, যত যাই হোক, আমাকে না বলে সে কোথাও যাবার মানুষ নয়। শরীরটাও তার খারাপ ছিল। রতনের মা নেই। বাবাকে সে গভীরভাবে ভালোবাসে। এই খবরে সে গুম হয়ে গেল। খড়গপুরে জন এবং রোলোর সঙ্গে আলাপ না হলে সেও পুলিশের মতোই ধরে নিত বাবা কোথাও বেড়াতে গেছেন এবং এসে যাবেন। রতন রঘুকে জিজ্ঞাসা করল, রঘুদা, কিছু চুরি গিয়েছে বলে জানো? রঘু বলল, তা সেই যন্ত্রটা তো দেখছি না। কোনটা? হিট অ্যাম্প্লিফায়ার? হ্যাঁ গো, সেইটাই। রতন নিঃশব্দে ল্যাবরেটরিতে এসে ঢুকল। সে ডিটেকটিভ নয়, সূত্রানুসন্ধানের চোখও তার নেই। তার বাবার শরীর খুবই খারাপ যাচ্ছিল, বিছানা থেকে ওঠেননি। অথচ আজ সকালেই তিনি নিজে থেকে কোথাও চলে যাবেন, এটা বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। উপরন্তু অত বড় হিট অ্যাম্প্লিফায়ার যন্ত্রটাই বা যাবে কোথায়? সে তন্ন তন্ন করে 4 দিক খুঁজল। চোরেরা তাদের আগমন তেমন গোপন করেনি। অনেকগুলি কাগজপত্র মেঝেয় পড়ে আছে। লোহার আলমারির একটা পাল্লা এখনো খোলা। টেবিলের ড্রয়ার হাঁটকানো, ওয়েস্ট পেপার বাস্কেট ওল্টানো। খুব রুক্ষ হাতে এবং বেপরোয়া ভাবে কেউ ঘরটা সার্চ করেছে। অর্থাৎ তার বাবাকে যদি কেউ গুম করে থাকে, তবে যারা সে কাজ করেছে তারা বুক ফুলিয়েই করেছে। এর বেশি আর কিছু রতন বুঝতে পারল না। রতনের বন্ধুবান্ধবরা সে এসেছে শুনে দেখা করতে এসেছিল। রতন তাদের সঙ্গে বেশি কথা টথা বলল না। তার ভিতরটা জ্বলে যাচ্ছে রাগে আর অসহায়তায়। কিন্তু গায়ের জোরে এই রহস্যের কিনারা হবার নয়। মাথা ঠান্ডা রাখতে হবে, বুদ্ধি খাটাতে হবে। বেলা গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হলো।
তার মধ্যে অন্তত বার পাঁচেক থানায় হানা দিল রতন। দারোগা পুলিশরা নানা অপরাধীকে সামলাতে ব্যস্ত, বাঞ্ছারামের খবর তারা পায়নি। বাবার কি অসুখ হয়েছিল তা পিসি আর রঘুর কাছে জানতে চাইল রতন। রঘু বলল, তা তো জানি না গো, সারা রাত ওই জাদুঘরেই বসেছিলেন। সকালে আমি গিয়ে যখন কাণ্ডখানা দেখি, তখন দেখি গা পুড়ে যাচ্ছে জ্বরে, চোখ টকটকে লাল, ভুলভাল বকছেন। কি বলেছিল মনে আছে তোমার? রঘু মাথা চুলকে বলল, কে পাগল তাই জ্বরের ঘুরে আবোল তাবোল সব কথা বেরোচ্ছিল মুখ দিয়ে, আমার অত স্মরণে নেই। একটু স্মরণ করার চেষ্টা করো রঘুদা। রঘু ভেবে চিনতে বলল, এই একবার যেন বলছিল মেয়েটে লোকটা ভীষণ শয়তান, ওরা খোকাকে মেরে ফেলবে, খুব সাবধান। আর কিছু? হ্যাঁ, না, ওই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার বললেন। তারপর ও দিদি রসগোল্লা খাবো, চান করবো না, এই সব বলতে লাগলেন। রসগোল্লা খাবার কথাটা বাঞ্ছারামের মুদ্রা দোষের মতো ছিল, কাজেই তা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। তবে বেটে লোক আর খোকাকে মেরে ফেলবে, এই কথা দুটোর মধ্যে কিছু সূত্র থাকতে পারে। থানায় গিয়ে সে কথাটা রতন দারোগাবাবুর কাছে বলল। ওসি ব্যস্ত মানুষ, তবু সদ্য জাতীয় চ্যাম্পিয়নশিপের খবরটা আজই কাগজে পড়েছেন, রতনের ছবি সহ, তাই বেশ খাতির করে বসতে দিলেন। বললেন, আরে ও সব প্রলাপ লোকে জ্বর হলে বলেই থাকে, ও থেকে কিছু আন্দাজ করা শক্ত। রতন গম্ভীর গলায় বলল, তবু আপনি খোঁজ নিয়ে দেখুন কোনো বেঁটে লোককে এই অঞ্চলে দেখা গেছে কিনা। ওসি হেসে বললেন, বেঁটে বা লম্বা লোকের অভাব কি, তবু আপনি যখন বলছেন খুঁজে দেখব অবশ্যই। এরপর রতন তার বাবার নিরুদ্দেশ হওয়ার খবরটা টেলিফোনে খবরের কাগজের অফিসগুলোতেও জানিয়ে দিল। বাঞ্ছারাম একসময় নাম করা বৈজ্ঞানিক ছিলেন, খবরটা ওরা ছাপতেও পারে। রতন এখন বুঝতে পারছে জন খুব মিছে কথা বলেনি। তার বাবার আবিষ্কারটা হয়তো তেমন এলেবেলে ব্যাপার ছিল না, এবং হয়তো সেই কাজে তিনি সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, হয়তো সফল হয়েও ছিলেন। জন লোকটাকেও তার খুব বিশ্বাস হয় না। তাকে আমেরিকায় নিয়ে যেতে চায় জন, সঙ্গে বাবাকেও। এই প্রস্তাবটাও সন্দেহজনক। বক্সার হিসেবে রতন যত ভালোই হোক, আমেরিকার পেশাদার মুষ্টিযুদ্ধের জগতে সে অ্যাক্টিভ নস্যি। সেখানকার বক্সাররা ক্ষুরোধার দক্ষ, বক্সিংয়ের অনেক মুষ্টিযোগ তারা জানে। রতনকে দিয়ে তাই জন সেখানে ব্যবসা অত সহজে জমাতে পারবে না। কিন্তু সেক্ষেত্রে যদি রতনের বাবা বাঞ্ছারামকে সে হাতের মুঠোয় পায়, তাহলে তার লাভ অনেক বেশি। জগতের লোভ, লালসা, নিষ্ঠুরতার হাত থেকে নিজের অসহায় বাবাকে বাঁচানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না রতন। রাতে সে ভালো করে খেলো না, ঘুমোতে পারল না। মাঝরাতে উঠে তার বাবা মাঝে মাঝে ল্যাবরেটরিতে গিয়ে বসতেন, এটা তার নেশার মতো ছিল। গভীর রাতে রতনও বিছানা ছেড়ে উঠল। একটা আলোয়ান জড়িয়ে ধীরে ধীরে গিয়ে
ল্যাবরেটরির দরজা খুলে ভিতরে ঢুকল। আলো জেলে বাবার চেয়ারটার পাশে চুপচাপ বসে রইল অনেকক্ষণ। মাথায় কোনো বুদ্ধি আসছে না। বাবার জন্য দুশ্চিন্তায় মাথা পাগল পাগল লাগছে। বসে থাকতে থাকতে একটা ঝিমুনি এসেছিল বোধহয়। হঠাৎ শিরশিরে ঠান্ডা একটা বাতাস তার ঘাড়ে সুরসুরি দিতেই সে চোখ মেলল। বক্সিং করে বলেই তার স্নায়ু সতেজ ও সজাগ। সমস্ত শরীরটা চোখের পলকে চিতা বাঘের মতো তৈরি হয়ে গেল। এক লাফে রতন দরজার দিকে নিঃশব্দে এগিয়ে যেতে লাগলো। কিন্তু দরজার কাছে পৌঁছবার আগেই দরজাটা আস্তে খুলে গেল। রতন অবাক হয়ে থমকে দাঁড়ায়। চৌকাঠে হাসি মুখে জন দাঁড়িয়ে। তুমি? তেতো গলায় রতন বলল। জন মাথা নেড়ে বলল, আমি আ ফ্রেন্ড। তুমি কি ভয় পেয়েছো? রতনের মাথার মধ্যে নানা রকম কথা আসছে। জন যে সাদা সিধে লোক নয় তা সে খড়গপুরে টের পেয়েছিল। এখানে তার এই মাঝরাতে হঠাৎ আগমনও নিশ্চয়ই সাধু উদ্দেশ্যে নয়। রতন চাপা স্বরে বলল, কেন এসেছো? কি চাও? জন হাসি মুখেই বলল, উত্তেজিত হয়েও না। সত্যি বটে যে আমরা অনেকটা চোরের মতোই এসেছি। তুমি যে এখন এখানে থাকবে তা আমাদের জানা ছিল না। রতন রাগে ফুঁসছে, ঘন ঘন শ্বাস ছাড়ছে। কে বা কারা তার বাবাকে নিয়ে গেছে তা সে জানে না, কিন্তু ঘটনাটায় জনের হাত থাকতেই পারে। জন ছাড়া তার বাবার ব্যাপারে কাউকেই সে আগ্রহী হতে দেখেনি। দাঁতে দাঁত পিষে সে বলল, আমার বাবাকে কারা চুরি করে নিয়ে গেছে তা তুমি জানো? জন সত্যিকারের অবাক হয়। তার সাদা মুখ আরো সাদা হয়ে যায় হঠাৎ। অপলক চোখেই সে কিছুক্ষণ রতনের দিকে চেয়ে থেকে বলে, তোমার বাবাকে চুরি করেছে? কি আশ্চর্য ব্যাপার। কিন্তু জনের কথাবার্তায় প্রতিক্রিয়ায় একটু উঁচু দরের অভিনয় রয়েছে বলে মনে হয় রতনের। তার অসহায় বুড়ো পাগল বাবাকে নিতান্ত ব্যবসায়িক কারণে চুরি করে নিয়ে গিয়ে এরা না জানি কত কষ্ট দিচ্ছে। রতনের মাথা ঠিক ছিল না। সে ফিসফিস করে বলল, ন্যাকামি করো না জন, তুমি খুব ভালোই জানো। জন একটা হাত বাড়িয়ে রতনের কাঁধ ধরে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না জানি, কিন্তু আমার উদ্দেশ্য খারাপ কিছু নয়। খারাপ নয়? তবে এত রাতে চুরি করে আমার বাবার ল্যাবরেটরিতে ঢোকার মানেটা কি তোমাদের? জন এ কথার জবাব দিতে পারল না, শুধু মাথা নেড়ে বলল, আমি দুঃখিত। তোমরা ভারতীয়রা বড্ড বেশি আবেগপ্রবণ। যুক্তি দিয়ে বিচার করলে বুঝতে পারতে আমি চোর নই। আলবাত চোর। বাবার গবেষণা হাত করার জন্য আমার বাবাকে তুমি চুরি করেছ। জন একটা ধমক দিল, শাট আপ রতন। এইটুকু প্ররোচনারই প্রয়োজন ছিল। শুকনো বারুদে আগুন লাগলে যেমন হয় তেমনি একটা রাগ জ্বলে উঠল রতনের ভিতরে। গায়ের আলোয়ানটা এক ঝটকায় ফেলে দিয়ে সে বাঁ হাতে বিষাক্ত একটা ঘুষি মারল জনের মুখে। সেই ঘুষি সহ্য করবার মতো মানুষ বেশি নেই। জন ওফ শব্দ করে ছিটকে পড়ল দরজার পাল্লায়, তারপর গড়িয়ে পড়ল মেঝে। আর ঠিক সেই মুহূর্তে বাইরের অন্ধকার বারান্দা থেকে দরজার চৌকাঠে উদয় হলো রোলো। এক পলক সে জনের নিথর শরীরটার দিকে তাকালো।
তারপর মুখ তুলে চেয়ে রইল রতনের দিকে। দুটো চোখ ধক ধক করছে হিংস্রতায়। কিন্তু রোলো তাড়াহুড়ো করল না, ধীর পায়ে জনকে ডিঙিয়ে ঘরে ঢুকলো, তারপর নিঃশব্দে দরজাটা বন্ধ করে দিল। ঘুরে রতনের মুখোমুখি হলো সে। মুখে কথা নেই, কিন্তু তার দুই মুষ্টিবদ্ধ হাত দেখেই বোঝা যায় সে কি চাইছে। রতনও তাই চায়। বাবার জন্য তার দুঃখ এবং আক্রোশ তাকে পাগল করে তুলেছে। সে চায় প্রতিশোধ। হিংস্র চোখে সেও রোলোর চোখে চাইল। মুখোমুখি, যেন রক্তলোলুপ দুই বাঘ। একটা কি দুটো সেকেন্ড পরস্পরের দিকে চেয়ে রইল তারা। তারপরেই পিছল সাপের মতো রোলো এগিয়ে আসে। দুর্বোধ একটা শব্দ করে মুখে। তার বাঁ হাত এত দ্রুত গতিতে এগিয়ে আসে যে রতন হাতটা ভালো করে দেখতেই পায় না। সুব্বাও এত দ্রুত ঘুষি মারতে পারত না নিশ্চয়, কিন্তু রতনের রিফ্লেক্স খুব ভালো কাজ করছে আজ। সে চকিতে তার মাথা সরিয়ে নেয়, এক কদম সরে যায় ডাইনে, তারপর একটা ক্রস চালায় রোলোর কানের পাশে। আশ্চর্য, রোলো রতনের দিকেই চোখ রেখেছিল। ইচ্ছে করলে ঘুষিটা এড়াতেও পারত, কিন্তু সে চেষ্টা করল না। কিন্তু রতন টের পেল তার ঘুষিটা যেন একটা শক্ত পাথরের দেয়ালে গিয়ে লাগলো। কবজি চিনচিন করে উঠল ব্যথায়। যে ঘুষিতে ভারতের যে কোনো প্রথম শ্রেণীর মুষ্টিযোদ্ধার পড়ে যাওয়া উচিত, তা অনায়াসে হজম করে রোলো ফিরে দাঁড়ালো। রতন দেখল রোলোর গার্ড নেই, এই সুযোগ। সে চকিত পায়ে নিজেকে গুছিয়ে অ্যাটাকিং পজিশনে সরে এসে ডান পা বাড়িয়ে দুর্দান্ত একটা সোজা ঘুষি চালালো রোলোর মাথায়। রতনের কোনোই শরীরে লাগানো ছিল ঘুষি মারবার সময়। শরীরের ওজনটাকে সে ঘুষিতে সঞ্চার করতে পেরেছে। লাগলে বোমার মতো কাজ হতো। কিন্তু তাকে অবাক করে দিয়ে রোলো সিল মাছের মতো একটা গোঁত খেয়ে নিচু হয়ে ঘুষিটা ভাসিয়ে দিল মাথার ওপর, আর সেই নিচু কুঁজো অবস্থা থেকেই ছোট্ট একটা জ্যাব করলো রতনের পাঁজরে। কোকিয়ে উঠল রতন। একটা জ্যাব যে কি সাংঘাতিক জোরালো হতে পারে তা তার এতকাল ধারণা ছিল না। পাঁজরে লাগার সঙ্গে সঙ্গে তার দম বন্ধ হয়ে আসছিল। তবু রতন তো বক্সার, বহু মার খেয়েছে। এক লাফে অনেকটা পিছিয়ে গেল সে। পায়ের কাজে রোলোর বাড়ানো ঘুষিগুলোর কয়েকটা এড়িয়েও গেল। কিন্তু সে বুঝতে পারছিল রোলো তার চেয়ে বা সুব্বার চেয়ে বা ভারতের সেরা যে কোনো বক্সারের চেয়েও অনেক বেশি দক্ষ মুষ্টিযোদ্ধা। মাত্র কয়েক সেকেন্ড রতন নিজেকে বাঁচাতে পারল। তারপরই নানা দিক থেকে বিষাক্ত সাপের ছোবলের মতো রোলোর ঘুষি এসে পড়তে লাগলো। রতনের কপাল ফেটে রক্ত পড়ছে, ঠোঁটে ঢুকে গেছে দাঁত, শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু তবু সেও বারবার তার প্রতিপক্ষের মুখে মাথায় তার ঘুষি জমিয়ে দিচ্ছে। কিন্তু রোলোর রাক্ষুসে ঘুষির তুলনায় তার ঘুষি নিতান্তই দুর্বল। শুধু রোলোর বাঁ ভ্রুর ওপর একটা জায়গায় একটু কেটে সামান্য রক্তপাত হচ্ছে, সেও হচ্ছে হাতে গ্লাভস না থাকার দরুন। তাছাড়া রোলোর আর কিছুই হয়নি। রতন ক্রমে ক্রমে পিছু হটছে, সরে যাচ্ছে ঘরের কোণের দিকে। আসলে সরছে না রোলোই, তাকে কূট কৌশলে ঠেলে নিয়ে যাচ্ছে এমন একটা জায়গায় যেখান থেকে রতন পালাতে পারবে না। উপর চুপড়ি ঘুষি এসে পড়ছে তার মাথায়, মুখে, চোয়ালে। একবার সে কোনোই বা বগলে চেপে ধরছে বটে রোলোর হাত, কিন্তু পর মুহূর্তেই রোলো ছাড়িয়ে নিচ্ছে নিজেকে। সবচেয়ে সাংঘাতিক হলো রোলোর ডাবল অ্যাকশন পাঞ্চ, একই সঙ্গে ঘুষি এবং কবজির মার।
শেষ পর্যন্ত লড়াই কোথায় গড়াতো কে জানে। হঠাৎ একটা তীক্ষ্ণ স্বর ডাকলো, রোলো স্টপ। রোলো থামল। ক্রূর চোখে রতনের দিকে একবার চেয়ে আস্তে আস্তে পিছিয়ে গেল। দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে পকেট থেকে রুমাল বের করে বাঁ ভ্রুর ওপরে কাটা জায়গাটায় চেপে ধরল। রতন হাঁপাচ্ছিল। জীবনে কখনো সে কারো কাছে এক নাগাড়ে এত মার খায়নি। এরকম শক্ত প্রতিপক্ষের সঙ্গে অবশ্য পাল্লাও দিতে হয়নি তাকে, কিন্তু আজ সে বুঝতে পারল বক্সিংয়ের অনেক কিছু এখনও তার অজানা। জন উঠে দাঁড়িয়েছে। ডান চোয়ালটা এখনো লাল। মাথাটা ঝাঁকিয়ে সে একটু হাসল। তারপর রতনের দিকে চেয়ে বলল, কনগ্র্যাচুলেশনস রতন, আমি আজ পর্যন্ত রোলোর সঙ্গে এতক্ষণ কাউকে লড়াই চালিয়ে যেতে দেখিনি। রতন বেসিনে উপুর হয়ে মুখে জলের ঝাপটা দিল কিছুক্ষণ। দম ফিরে পেয়ে সে বলল, রোলো খুব ভালো বক্সার, কিন্তু তাতে প্রমাণ হয় না যে তোমরা ভালো লোক। জন একটা টেবিলের ওপর উঠে বসে বলল, আমরা তা প্রমাণ করতে ব্যস্ত নই, কারণ হয়তো আমরা তেমন ভালো লোক নই, আইনের চোখে অন্তত নই। তবে আমাদের উদ্দেশ্য খারাপ নাও হতে পারে। কি করে বুঝবো? রতন ফুঁসে উঠে বলল। জন হাত তুলে তাকে শান্ত হওয়ার ইঙ্গিত করে মৃদু স্বরে বলল, তোমার বাবাকে আমরা চুরি করিনি, এটা বিশ্বাস করো। তাকে চুরি করে আমাদের লাভ হবে তা না। ডাকাত আর বিপ্লবীদের মধ্যে কিছু তফাৎ আছে। কারা ডাকাত? রতন জিজ্ঞেস করে। যারা তোমার বাবাকে চুরি করেছে। কিন্তু তার আগে ঘটনাটা আমাকে বলো রতন, আমাকে বুঝতে দাও কি হয়েছে। শুধু গায়ের জোরে সব সমস্যার সমাধান করতে যেও না। লজ্জিত হয়ে রতন একটু হাসল। আজকের পর্ব এখানেই শেষ। বাকি পর্বগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে আগামীকাল এবং পরশুর মধ্যে পেয়ে যাবেন। ধন্যবাদ। মনে করিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করবার কথা, আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানাবার কথা এবং ভিডিওটা লাইক করবার কথা। ধন্যবাদ।